শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছে আমি জেসিকা বিদিন। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যারা গুরুতর আহত হয়েছেন তাদের চিকিৎসা সেবা দিতে ঢাকায় আসা চীনের চিকিৎসক দলটি কাজ শুরু করেছে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি রোগীদের পরিস্থিতি বিচার বিশ্লেষণ করতে এখন সেখানে অবস্থান করছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, চীনের বিশেষজ্ঞ দলটির আজকে কোথায় কোথায় যাওয়ার কথা রয়েছে, তাদের সঙ্গে নিশ্চয় আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে চীনের বিশেষজ্ঞ দল যেটি সেটি গতকালকে বাংলাদেশে এসেছে এবং আজকে সকাল 8টার দিকে কিন্তু জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল যেটা আগারগাঁয়ে অবস্থিত সেখানে আসেন এবং এখানকার যে এখন পর্যন্ত 42 জন রোগী ভর্তি রয়েছেন, বিশেষ করে তারা ক্রিটিক্যাল রোগী, চোখে বিভিন্ন ইনজুরি নিয়ে তারা এসেছেন, তাদের পর্যবেক্ষণ করছেন এবং এখানকার হাসপাতালে যেসব সুযোগ সুবিধা রয়েছে প্রযুক্তিগত সেগুলো তারা পর্যবেক্ষণ করছেন এবং তারা দেখছেন যে আসলে সেখানে যেসব প্রযুক্তি এবং সহযোগিতা রয়েছে সেগুলো দিয়ে আসলে এইসব রোগীদের অস্ত্রোপচার সহ অন্যান্য যেসব প্রয়োজন সেগুলো পূরণ করা সম্ভব কিনা সেটি আগে তারা যাচাই বাছাই করছেন। যদি সম্ভব হয় তাহলে হয়তো দেশের ভিতরেই বিশেষজ্ঞ আরো কিছু চিকিৎসক এসে তাদের অপারেশনের যেসব কার্যক্রম সেগুলো হাতে নেবেন। যদি সেটি সম্ভব না হয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের যে প্রযুক্তি রয়েছে সেটিতে, তাহলে হয়তো চীনে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি তারা করবেন বলে আমাদেরকে কিছুক্ষণ আগে নিশ্চিত করেছেন যিনি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের যে প্রতিনিধি, বাংলাদেশ প্রতিনিধি, তিনি বলছিলেন। এর বাইরে আপনাকে একটু জানিয়ে রেখে যে তাদের যে শিডিউল অনুযায়ী সেটা অনুযায়ী আজকে কিন্তু এখান থেকে যেটি নিটোর অর্থাৎ পঙ্গু হাসপাতাল সেখানে যাবেন এবং সেখানে বিশেষজ্ঞ যেসব রোগী রয়েছে, বিশেষ করে যারা গুলিতে আহত হয়েছেন এবং হাড় সহ অন্যান্য জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দেখার কথা রয়েছে এবং বিশেষ করে যারা অঙ্গহানির ঝুঁকিতে রয়েছে তাদেরকে আসলে কি কি পরিস্থিতি করা যায় সে ব্যাপারে কিন্তু তারা সেখানে যাবেন। এর বাইরে আমরা জানি যে আগামীকালকে ঢাকা মেডিকেল এবং জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট যেটি সেখানে যাবেন এবং সেখানেও তারা পর্যবেক্ষণ করবেন বলে আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন। এবং এখানকার যে হাসপাতাল পরিচালক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী, তিনি যেটি বলছিলেন যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হওয়ার পরে থেকে অর্থাৎ জুলাইয়ের 16 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যেসব রোগী এসেছে সেই সংখ্যা কিন্তু এখন পর্যন্ত 1007 জন। এর মধ্যে 866 জনেরই কিন্তু বিভিন্ন ধাপে চিকিৎসা হয়েছে এবং তাদের অপারেশন সম্পন্ন করা হয়েছে এবং প্রাথমিকভাবে তারা যেটি চেষ্টা করছিলেন যে ইনফ্লামেশন অর্থাৎ চোখের যে প্রদাহ রয়েছে সেটিকে দূর করা এবং ইনফেকশন যাতে না হয়, অর্থাৎ এক চোখে যাদের কোনোভাবে আঘাত পেয়ে প্রাপ্ত হয়েছে সেটি যেন অন্য কোনো চোখে না ছড়িয়ে যায় সে ব্যাপারে কিন্তু তারা চেষ্টা করবেন এবং সেটি কিন্তু সেদিকে লক্ষ্য রাখছেন। এবং তারা যেটি করছেন যে যদি রেটিনা এবং কর্নিয়া ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন হয় সেটিকে তারা কিভাবে করা যায়, বাংলাদেশে করা সম্ভব নাকি দেশের বাইরে নিয়ে গিয়ে করা সম্ভব, সেটিও তারা কিন্তু সেই সম্ভাব্যতা যাচাই করছেন এবং সেখানে চিকিৎসার যাতে কোনো ধরনের ত্রুটি না হয় তো সেই ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্কতার সাথে রোগীদের পর্যবেক্ষণ করছেন। এবং আমরা দেখছিলাম যেসব রোগী আসলে আজকে চীনা চিকিৎসক বিশেষজ্ঞ দলের কাছে গিয়েছেন তারা কিন্তু অনেকটা সন্তুষ্টি প্রকাশ করছেন এবং তারা চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু আশ্বস্ত করছেন যারা চোখের আলো হারানোর ঝুঁকিতে রয়েছে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে কিভাবে আলো ফেরানো যায় সে ব্যাপারে কিন্তু তাদেরকে আশ্বস্ত করছেন যে তাদের আলো ফেরানোর ব্যবস্থা তারা সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন। তো জেসিকা, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায় কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে পার্বত্য জেলা রাঙ্গামাটি, খুলেছে দোকানপাট, চলছে যানবাহন। সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, আজকের পরিস্থিতি কেমন দেখছেন? সাজেকে আটকে পড়া পর্যটকদের সবশেষ অবস্থা জানাবেন। পর্যটকরা নিরাপদে আছে কিনা কি জানতে পেরেছেন আপনি?
জেসিকা 3 দিনের থমথমে পরিস্থিতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করেছে পার্বত্য জেলা রাঙামাটি। গতকাল দুপুর 11টায় 144 ধারা প্রত্যাহার করে নেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এরপরেই বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ একটি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বারবার যে কথাটি উঠে এসেছে সেটি হচ্ছে সংঘাত নয় সম্প্রীতি। পাহাড়ি বাঙালি সকলে মিলেমিশে এই পার্বত্য জনপদে বসবাস করতে চান বলে বক্তারা অভিমত ব্যক্ত করেছেন। এবং সম্প্রীতি সমাবেশ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই জেলা প্রশাসন এবং পুলিশ সুপার সহ কর্মকর্তাবৃন্দ বৈঠকে বসেন পরিবহন নেতাদের সাথে, এবং পরিবহন নেতাদের সাথে বৈঠক শেষে আসলে ধর্মঘট যে চলছিল রাঙামাটিতে সেটি প্রত্যাহার করে নেন পরিবহন এবং শ্রমিক নেতারা। এরপরেই আসলে আজ রবিবার রাঙামাটিতে যে রাঙামাটি শহরের একমাত্র গণপরিবহন রয়েছে সিএনজি অটোরিকশা, সেটি সম্পূর্ণরূপে চলাচল শুরু করেছে এবং রাঙামাটি থেকে ছেড়ে দিতে শুরু করেছে দূরপাল্লার যানবাহন। পণ্যবাহী যেসব ট্রাক রয়েছে সেগুলো আসলে ছেড়ে যাচ্ছে রাঙামাটি থেকে। মূলত রাঙামাটিতে যে সবচেয়ে বড় যে বাজারটি রয়েছে কাঁচা বাজার, বনরূপার বাজার, সে বাজারেও আসলে লোক সমাগম ধীরে ধীরে যতই সময় গড়াচ্ছে, বেলা বাড়ছে, ততই আসলে মানুষজনের আনাগোনা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। আর ধীরে ধীরে আসলে মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল গত 3 দিন যাবৎ, সেই আতঙ্কটার যে ছাপ সেটি আসলে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর সাজেকে আসলে পর্যটকরা আটকা পড়ে আছেন, প্রায় 1400-র মতো পর্যটক। তো সাজেকের পর্যটকরা শুক্রবার থেকে আটকা আছেন এবং ধর্মঘট প্রত্যাহার হলেও আসলে 72 ঘন্টার যে অবরোধ, সে অবরোধ কিন্তু এখনো প্রত্যাহার হয়নি। তো প্রত্যাহার না হওয়ার কারণে আসলে সাজেক থেকে পর্যটকবাহী কোনো গাড়ি খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসেনি এবং এই অবরোধের কারণে শহরে যান চলাচল স্বাভাবিক থাকলেও রাঙামাটি থেকে বান্দরবান এবং রাঙামাটি থেকে খাগড়াছড়ির যে বাস চলাচল সেটি বন্ধ আছে এবং পাশাপাশি বন্ধ রয়েছে নৌ চলাচলও। তো আসলে আমরা কথা বলেছিলাম সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতি এবং বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখনো অবরোধ শেষ হয়নি, 72 ঘন্টার অবরোধ আজ শেষ হবে। তো অবরোধ শেষ হওয়ার পরে হয়তো সাজেকের পর্যটকরা নিরাপদে তাদের গন্তব্যে ফিরতে পারবেন এবং সাজেকে পর্যটকরা বর্তমানে নিরাপদে আছেন বলেও তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তো আসলে এই ছিল আমার কাছে রাঙামাটির সর্বশেষ পরিস্থিতি এবং সাজেকে আটকে পড়াদের সর্বশেষ। জেসিকা। মিশু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিশু মল্লিক। ডিএমপির নানা কর্মকাণ্ড ও সাফল্য নিয়ে ব্রিফ করছেন ডিসি মিডিয়া তালেবুর রহমান। সরাসরি চলে যাচ্ছে আমরা সেখানে। পরিবেশ আমরা দিতে পারি সে ব্যাপারে আমাদের চেষ্টা চলছে। অভিযান এটা যদি প্রয়োজন হয় আপনার যে কোনো জায়গায় আমাদের সড়কের নিরাপত্তার সাথে সড়কের শৃঙ্খলা আনয়নের স্বার্থে এটা আমাদের চলমান যে অভিযান সেটা অব্যাহত থাকবে। এটা আসলে তদন্তের বিষয়। আমরা আমাদের কোনো একটা ঘটনা ঘটলে আমাদের কাছে যতটুকু না রাজনৈতিক পরিচয়ের চেয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘটনার প্রকৃত কারণটা কি, কারা কারা এটার সাথে জড়িত, এটার উদ্দেশ্যটা কি সেটা বের করা। সেটার পেছনে কি আপনারা মনে করছেন যারা শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে আসছে তাদের হাত রয়েছে কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে সন্ধ্যার পর আসলে ঢাকায় দৃশ্যমান পুলিশিং আমরা আসলে দেখি নাই, এই জন্য যে নাগরিকরা খুবই অনিরাপত্তায় ভোগে বলে আমাদেরকে জানায়। সেক্ষেত্রে আপনাদের পুলিশ আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের 22টা থানা আংশিক বা পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এছাড়া আমাদের আরো কিছু পুলিশ স্থাপনা সহ প্রায় 216টি স্থাপনা আমাদের ক্ষতিগ্রস্ত হয়। আমরা খুব চেষ্টা করছি খুব অল্প সময়ের ভিতরে এসব স্থাপনা সংস্কার করে আবার আগের অবস্থায় ফিরে যেতে। তথাপি আমাদের যে পুলিশি যে সেবাটা সেটা অব্যাহত রয়েছে। পুলিশের কাছে মামলা করতে বা জিডি করতে কোনো সমস্যা হচ্ছে না। আর আমাদের যে সীমিত যে রিসোর্সেস আছে এটার আমরা সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আমরা চেষ্টা করছি জনজীবনে একটু শান্তি এবং একটু শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য।
এই ক্ষেত্রে আমরা যে মামলাগুলো হচ্ছে বা যারা গ্রেফতার হচ্ছে তাদের আমরা নিবিড় করছি, জিজ্ঞাসাবাদ করছি। যদি এরকম কোনো কানেকশন পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই আমরা গুরুত্ব দিয়ে করব, তদন্ত করব। আমরা তোফাজ্জল হত্যায় আমরা দেখলাম সব মিলিয়ে তদন্ত কমিটি যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় তার 8 জনের নাম আপনাদের কাছে দিয়েছে বলে জানিয়েছে। দর্শক, ডিএমপির নানা কর্মকাণ্ড ও সাফল্য নিয়ে ব্রিফ করছিলেন ডিসি মিডিয়া তালেবুর রহমান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। দেখছেন দেশ জনপদ লাইভ। থমথমে অবস্থা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ির পরিস্থিতিও। সার্বিক পরিস্থিতি জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, বর্তমান পরিস্থিতি সেখানে কেমন দেখছেন আপনি? কিছুক্ষণ আগে আপনি যেমনটা জানাচ্ছিলেন আইন শৃঙ্খলা বাহিনী পর্যটকদের উদ্ধারে এগিয়ে আসবে, কখন নাগাদ আসতে পারে, কি জানতে পেরেছেন আপনি? ধন্যবাদ জেসিকা। যদি অবরোধের কথা যদি বলি, অবরোধের পরিবেশ কিন্তু শান্তিপূর্ণ রয়েছে। আর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানবাহন চলাচল কিন্তু বাড়ছে, যদিও দূরপাল্লার যানবাহন চলাচল এখন বন্ধ আছে। আর মানুষের মধ্যেও কিন্তু জীবনযাত্রার একটা স্বাভাবিকতা আমরা দেখতে পাচ্ছি। আর খাগড়াছড়ির আসলে শহরের মধ্যেই কিন্তু যানবাহন চলাচল করলেও আভ্যন্তরীণ যে উপজেলার যাতায়াত ব্যবস্থা সেটা কিন্তু এখনো বন্ধ রয়েছে। আজকে যেহেতু 72 ঘন্টা অবরোধের শেষ দিন, আশা করা যায় হয়তো এই অবরোধ শেষ হওয়ার পরপরই পুরোদমে সারা মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে যাবে। আর একই সাথে এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে। পুরো জেলা জুড়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একই সাথে নিরাপত্তার ব্যবস্থার পাশাপাশি এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনীর বা সুশীল সমাজের প্রতিনিধিরা আছেন তারা কিন্তু পাহাড়ি বাঙালির মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছেন নানাভাবে। তারা উঠোন বৈঠক করছেন, বিভিন্ন উপজেলায় গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে পাহাড়ি বাঙালি নেতৃবৃন্দের সাথে কথা বলছেন। তো আসলে আশা করছি আমরা যে গত কয়েকদিন ধরে পাহাড়ের যে অদ্ভুত যে পরিস্থিতি ছিল সেখান থেকে হয়তো অবরোধ শেষ হওয়ার পরপরই পাহাড়ের মানুষ মুক্তি পাবে, স্বাভাবিকভাবে তারা জীবনযাত্রায় ফিরে আসতে পারবে। তো এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ। জেসিকা। সাভার এবং গাজীপুরের পোশাক কারখানার বর্তমান পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান এবং নজরুল ইসলাম। শুরুতে আমরা যাচ্ছি শাহিনুরের কাছে। শাহিনুর, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি আসলে শিল্প অঞ্চল। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে বেশিরভাগ কারখানায় খুলেছে, 2-1টি কারখানা বাদে আপনি ইপিজেড এবং ইপিজেডের বাইরের যে প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু সকাল থেকে কিন্তু শ্রমজীবী মানুষ যারা শ্রমিক আছে তারা কিন্তু কাজে যোগ দিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়াতে কিছুক্ষণ আগে আমরা যতটুকু শুনেছি যে ইউসুফ মার্কেট এলাকায় কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা তারা কিন্তু মার্কেট এলাকায় কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু বেতন বৃদ্ধির দাবিতে কিন্তু তারা রাস্তায় নেমে এসেছে, এমনটি আমরা শুনতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই এলাকায় তারা কিন্তু মহাসড়ক অবরোধ করে রেখেছে এবং পুলিশ, র্যাব এবং বিজেপি কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ হাতে নিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সর্বনিম্ন 25,000 টাকার বেতনের দাবিতে কিন্তু তারা কয়েকটি কারখানা কিন্তু এই অবরোধ করে রেখেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই শিল্প অঞ্চল সাভার আশুলিয়াতে আপনি জানেন যে সাভার আশুলিয়া এবং ধামরায় কিন্তু 1800টি শিল্প কারখানা আছে। বেশিরভাগ শিল্প কারখানায় কিন্তু যথারীতি তারা উৎপাদনে ফিরেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই এলাকা আমরা শিল্প পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি। শিল্প পুলিশ আমাদেরকে যতটুকু জানিয়েছে যে তারা এখন পর্যন্ত বলতে পারছে না যে কতগুলো কারখানা বন্ধ আছে। এবং আমরা কিন্তু তার কাছে আমরা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে কতগুলো কারখানা বন্ধ আছে, কতগুলো উৎপাদন বন্ধ আছে এবং কতগুলো সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, এতটা কিন্তু জানাতে পারে না। কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি কারখানা কিন্তু আজকেও বন্ধ আছে এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছিল আশুলিয়া শিল্প অঞ্চল থেকে।
শাহিনুর, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানাতে আমরা যুক্ত হচ্ছে গাজীপুরে, সেখানে রয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? শিল্প পরিষদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা? শ্রমিকরাই বা কি বলছেন? জেসিকা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরে আজও কিন্তু বেতন বোনাস সহ নানা দাবিতে 12 দফা দাবিতে কিন্তু পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে কিন্তু সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এই মানে বিক্ষোভ প্রদর্শন থেকে ওই বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কয়েকটি স্থান থেকে কিন্তু আপনারা জানেন যে গতকালকে কিন্তু 18 জনের মতন আপনার নাশকতাকারী যারা রয়েছেন তালিকাভুক্ত, তাদের কিন্তু সেনাবাহিনী আটক করেছে। আজও সকালে মৌচাক এলাকা থেকে একটি খাদ্য উৎপাদন কারখানার শ্রমিকরা 12 দফা দাবিতে তারা কিন্তু সড়ক অবরোধ করার চেষ্টা করেছিল। তাদেরকে কিন্তু ওই জায়গা থেকে আপনার 3 জনকে সেনাবাহিনী আটক করেছেন। এবং এছাড়া আপনি জানেন যে গাজীপুরের কয়েকটি স্থানে পোশাক কারখানা শ্রমিকরা বেতন এবং নিম্নতম 12,000 টাকা এবং বেতন বোনাস সহ 1,000 টাকা দাবিতে তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন। এবং টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু আপনার বেতন বৃদ্ধির দাবিতে কিন্তু সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু সড়ক অবরোধ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু বন্ধ রেখেছেন। তো এইদিকে কিন্তু প্রতিটি ফ্যাক্টরির নিজস্ব যে নিরাপত্তা বলয় তৈরি করে এবং সেনাবাহিনীর উপস্থিতিতে কিন্তু বড় বড় যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু শান্তিপূর্ণভাবেই চলতেছে। গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানায় কিন্তু আপনার সাধারণ শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং কর্মজীবী যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করছেন, তারা কিন্তু বিশৃঙ্খলা চান না, তারা এই রুমটাকে জানিয়েছেন। কিন্তু আমরা গাজীপুরের বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখেছি যে 2-1টি স্থান ছাড়া কিন্তু সব জায়গায় শান্তিপূর্ণভাবেই কিন্তু পোশাক কারখানাগুলো চালু রয়েছে এবং সেনাবাহিনী এবং বিজিএম এর নজরদারির মধ্যে কিন্তু এই পোশাক কারখানাগুলো রানিং রয়েছে এবং সবগুলো পোশাক কারখানা কিন্তু উৎপাদনে অংশগ্রহণ করছেন সাধারণ যে শ্রমিক তারা কিন্তু রয়েছেন। তো আমরা গাজীপুরের এরকম বেশ কয়েকটি কারখানা ঘুরেছি এবং আপনারা জানেন যে সকালবেলা অর্থাৎ 10টার দিকে গাজীপুরের কালিয়াকুড়ির মৌচাক এলাকায় খাদ্য উৎপাদন একটি কারখানার কিন্তু শ্রমিকরা রাস্তায় সড়ক অবরোধ করার চেষ্টা করলে কিন্তু এবং ফ্যাক্টরিও ভাঙচুর করেছে, এরকমটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তখন সেনাবাহিনীর উপস্থিতিতে কিন্তু ওই জায়গা থেকে 3 জনকে আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তো সর্বশেষ হলো গাজীপুরে অধিকাংশ পোশাক কারখানা চালু রয়েছে এবং উৎপাদন ঠিকঠাক মতোই চলছে। তো এইরকমটাই ছিল জেসিকা আমার কাছে গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে ঘুরে খবর নিয়ে সর্বশেষ। খুলনা বিভাগে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি যশোরে। পুরো বিভাগের সার্বিক ডেঙ্গু পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখছেন? মৃত্যুহার কি বাড়ছে কিনা, কি বলছেন বিশেষজ্ঞরা? খুলনায় কিন্তু ডেঙ্গু রোগীর যে প্রকোপ এটা কিন্তু আসলে বাড়তে শুরু করেছে। আমরা এই মুহূর্তে আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা এখানে এসে যেটা দেখতে পেয়েছি যে ডেঙ্গু রোগীদের জন্য কিন্তু আলাদা কোনো চিকিৎসা ব্যবস্থা নাই, যার কারণে অনেকটা হতাশা কাজ করছে ডেঙ্গু রোগীদের অভিভাবকদের পাশাপাশি। আর আমরা খবর নিয়েছি খুলনা বিভাগীয় যে স্বাস্থ্য পরিচালক দপ্তর, সেখান থেকে যেটা জানতে পেরেছি যে শুধুমাত্র গতকালকেই খুলনা বিভাগের যে 10টি জেলা আছে এই 10টি জেলা থেকে কিন্তু প্রায় 100-এরও বেশি ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং সব থেকে বেশি ডেঙ্গু রোগীর প্রকোপ দেখা দিয়েছে যশোরে, তারপর খুলনা এবং পর্যায়ক্রমে কিন্তু মেহেরপুর চুয়াডাঙ্গায় আসছে। আমি একটু বলে রাখতে চাই যে আজকে পর্যন্ত কিন্তু খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় প্রায় 200-এরও বেশি ডেঙ্গু রোগী কিন্তু ভর্তি আছে এবং এই চলতি বছর এই কয়দিনের জানুয়ারি থেকে যদি আমরা আজকে পর্যন্ত বলে থাকি সেক্ষেত্রে কিন্তু যে আসলে বলা যেতে পারে যে প্রায় 2000 রোগী কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে এবং এখন অবধি কিন্তু 6 জন ডেঙ্গু রোগী মারা গেছে। আমরা কথা বলেছি খুলনার সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ, তারা যেটি জানিয়েছে যে ডেঙ্গু রোগী আসলে তাদের আসলে সমস্যার সমাধানের জন্য মেডিকেল কলেজ হাসপাতাল চেষ্টা করছে। পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু ড্রেন সহ ডেঙ্গুর যেখানে আবাস সেখানে নিধন করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এতে কিন্তু আসলে নাগরিক সেবাটায় সন্তুষ্ট হতে পারে নাই খুলনা সাধারণ মানুষ। আমরা কথা বলেছি খুলনার
মেডিকেল কলেজের চিকিৎসকদের সাথে, তারা যেটি বলেছে যে যেহেতু এখানে চিকিৎসার তুলনায় রোগীর পরিমাণ অনেক বেড়েছে, যার কারণে ডেঙ্গু রোগীদের জন্য কিন্তু আলাদা কোনো চিকিৎসা ব্যবস্থা নাই, যে যেখানে পারছে সেখানেই কিন্তু ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তো জেসিকা, খুলনা থেকে ডেঙ্গু রোগীর এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ খুলনা থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবরাখবর আমাদের জানাবার জন্য। দেখছেন দেশ জনপদ লাইভ। ভারতের রফতানির খবরে চাঁদপুরে ইলিশের দামে প্রভাব পড়েনি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, ইলিশ বর্তমানে কত দরে বিক্রি হচ্ছে, কি জানতে পেরেছেন আপনি? আপনি জানেন, ভারতে মাছ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই প্রেক্ষিতে আমরা দেখেছি গতকাল চাঁদপুর মাছঘাটে ইলিশের দাম বেড়েছে 1 থেকে 150 টাকা। কিন্তু আজ আমি এখন থেকে যেটি লক্ষ্য করেছি, মাছঘাটে কিন্তু সকাল থেকে নদী থেকে জেলেরা মাছ নিয়ে ঘাটে আসছেন এবং আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আড়তের সামনে কিন্তু মাছের স্তূপ রাখা হচ্ছে এবং এখান থেকে কিন্তু নিলাম ডাকা হচ্ছে। আমি আজকে আপনাকে মাছের দরটি জানাই, তা হচ্ছে 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে কিন্তু 1800 থেকে 1900 টাকা, যেটি কালকে একই দামে ছিল। এরপরে আপনাকে যদি আমি বলি 700 থেকে 900 গ্রামের ইলিশ বিক্রি হয়েছে 1600 থেকে 1700 টাকায়, আর যেটি 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকায়। এর বাইরে আমি আপনাকে তথ্য দিয়ে রাখি, এখানে যারা ক্রেতা রয়েছেন অনেকেই কিন্তু ঘাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ কেনার জন্য এসেছেন। তারা বলেছেন যে আসলে এখন কিন্তু ইলিশের ভরা মৌসুম, এই ইলিশের ভরা মৌসুমেও কিন্তু তারা চাহিদা অনুযায়ী ইলিশ ক্রয় করতে পারছেন না, কারণ ইলিশের দাম বিগত কয়েক বছরের তুলনায় বেশি। আমি এখানে বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে আসলে নদীতে যে মাছ জেলেরা পায় এবং ঘাটে আসার পরে এখানে কিন্তু ইলিশের প্রাপ্যতা কম বিধায় কিন্তু মাছের দামটা কেজিতে 150 থেকে 200 টাকা বেড়েছে। আমি আরেকটু বিষয় বলে রাখি, আপনি জানেন যে আর কয়েকদিন পরে অর্থাৎ আগামী মাসেই কিন্তু নদীতে মা ইলিশ রক্ষায় কিন্তু অভিযান পরিচালনা হবে। এই সময়টাইতে কিন্তু চাঁদপুরের ইলিশ ধরা বন্ধ থাকবে। তো ক্রেতারা আশা করেছেন এবার মৌসুমের শেষের দিকে অন্তত ইলিশের দাম কমবে, কিন্তু ইলিশের দাম কমার তেমন একটা সম্ভাবনা নেই। তো এই ছিল চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে সর্বশেষ। শারদীয় দুর্গোৎসব যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রতিমা কারিগরদের। এ নিয়ে বিস্তারিত জানাতে বাগেরহাট এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান ও ইলিয়াস আহমেদ। শুরুতে আমরা চলে যাচ্ছি সোহানের কাছে। সোহান, কারিগরদের ব্যস্ততা এখন কেমন দেখছেন? কাজ কি শেষের দিকে কিনা, কেমন দেখছেন আপনি? হিন্দু ধর্মাবলম্বীদের সবথেকে বৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এখন কিন্তু নির্মাণ পর্ব চলছে। আমরা বিভিন্ন মন্দির ঘুরে দেখেছি যে প্রতিমার কাজ প্রায় শেষ পর্যায়ে। এই মুহূর্তে আমি যে মন্দিরে রয়েছি এটি হচ্ছে বাগেরহাট শহরের নাগের বাজার সার্বজনীন পূজা মণ্ডপ। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন দো মাটির কাজ যেটাকে বলে সেটি চলছে এবং কয়েকদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে এবং এই কাজ শেষের পরে কিন্তু রং করা হবে। রং করা হলে প্রতিমা মন্দির কমিটির কাছে বুঝিয়ে দেওয়া হবে। আমরা বাগেরহাট পুজো উদযাপন পরিষদের যিনি সভাপতি রয়েছেন নিলয় ভদ্র, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন এবছর বাগেরহাটে 634টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং এই পূজা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নিয়েছে তারা। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এর বিষয়ে পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের সহিংসতা ঘটে না পারে। এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে দুর্গাপূজার সর্বশেষ খবর। আমরা চলে যাব ময়মনসিংহে, সেখানে আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ রয়েছেন, তিনি আমাদেরকে জানাবেন ময়মনসিংহের কি অবস্থা। ইলিয়াস আহমেদ।
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ময়মনসিংহের 845টি স্থানে কিন্তু এবছর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। অর্থাৎ ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি কারিগর যারা আছেন প্রতিমা তৈরিতে তারা কিন্তু দিনরাত ব্যস্ত সময় পার করছেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর বিগ্রহ মন্দির প্রাঙ্গণে রয়েছি। এখানে কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি যারা কারিগর আছেন প্রতিমা তৈরি করছেন এবং তারা কিন্তু সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিমা তৈরি করছেন এবং বিশেষ করে এই পূজাকে কেন্দ্র করে আমরা দেখেছি অন্যান্য বছর একটা উৎসব আনন্দ লক্ষ্য করা গেলেও কিন্তু এবছর রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিছুটা পূজার যে উৎসব সেটি কিন্তু কিছুটা ম্লান হয়েছে। সেই বিষয়টি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ গত বছরের তুলনায় এবছর ময়মনসিংহের 35টি মন্দিরে কিন্তু কম পূজা উদযাপন হবে, সেই বিষয়টি কিন্তু নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন এবং পূজাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই যে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ প্রত্যেকটি মন্দিরে মন্দিরে কিন্তু তাদের যে তৎপরতা সেটি কিন্তু বৃদ্ধি করেছেন এবং প্রশাসন থেকে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে কিন্তু নিশ্চিত করা হচ্ছে যে তারা যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন। সেই লক্ষ্যে তাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে দুর্গাপূজা নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস এবং সোহান, আপনাদের দুজনকে ধন্যবাদ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।